হ্যালো স্টুডেন্টস, তাহলে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পর্বে আমরা প্রথম সূচনা পর্ব শেষ করলাম। আমাদের দুটো অংশে সেই সূচনা পর্বে যেমন আগেও বলেছি, কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশানে আমাকে জিজ্ঞেস করবে, না থাকলে এইবার আজকের থেকে তাহলে আমি ক্লাস 10-এর চ্যাপ্টার ওয়াইজ স্টাডিগুলো শুরু করছি। তার মধ্যে কেমিস্ট্রি পর্বের আমাদের প্রথম যে চ্যাপ্টার পিরিয়ডিক টেবল, বাংলায় পর্যায় সারণী, এই চ্যাপ্টার তাহলে আজকে আমরা আলোচনা শুরু করছি। দেখো, পর্যায় সারণী এর নাম থেকে কি বোঝা যায়, কে আবিষ্কার করলো, সেই সমস্ত গল্প। তার আগে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেটা জানি প্রয়োজনীয়তাই হলো আবিষ্কারের জন্য। তার মানে নিশ্চয়ই এই যে পর্যায় সারণী, আবিষ্কারের কিছু প্রয়োজন ছিল, নাহলে কেন আবিষ্কার? তো আগে আমাদেরকে একটু সেই প্রয়োজনীয়তা ও তার ইতিহাস একটু জেনে নেওয়া দরকার। দেখো, আমরা আমাদের এর আগের দুটো ভিডিওতে আলোচনা প্রসঙ্গে বারে বারে বলেছি যে মোট মৌলের সংখ্যা হলো 118। তাহলে আজকের ডেটে যখন পর্যায় সারণী আবিষ্কৃত হয় তখন কিন্তু ছিল না। মেন্ডেলিফের পর্যায় সারণী আবিষ্কারের সময় এই সংখ্যা ছিল প্রায় 63টা। কিন্তু সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে পর্যায় সারণী আবিষ্কৃত করা হলো কেন, এবং সেই কেন কি প্রথম চেষ্টা মেন্ডেলিফই করেছিলেন না অন্য আন্তর করেছিলেন? তাহলে সংকল্প বিষয় হলো, সে 118টাই হোক আর 63টাই হোক, বিভিন্ন যে মৌলিক পদার্থগুলো আছে, দ্যাট ইজ যে মৌলগুলো আছে, প্রত্যেকের প্রকৃতি, তাদের ধর্ম মানে রাসায়নিক, ভৌত ইত্যাদি বিষয়গুলো সবটাই, কিন্তু তবুও তাদের মধ্যে কোথাও না কোথাও কিছু না কিছু সাদৃশ্য আছে। এইবার প্রত্যেকটা মৌল আমাকে যদি আলাদা আলাদাভাবেই যদি মনে রাখতে হয়, আমি যদি প্রত্যেকের মধ্যে কোনো সাদৃশ্য খুঁজে না পেতে পারি, তাহলে তো আর আমার কাছে উপায় নেই। তখন আমাদেরকে আলাদা করেই মনে রাখতে। তাহলে এই যে বিভিন্ন মৌলগুলো, এদের মধ্যে কিছু সাদৃশ্য খুঁজে আমাদের মনে রাখাটাকে সহজ করার জন্য, যে যদি এরকম হয় একটা মৌলের ধর্ম জানলাম, সেখান থেকে একই ধরনের আরও কিছু মৌলের ধর্ম সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল, তাহলে বিষয়টা কী হবে, অনেকটাই সহজ হবে। জাস্ট লাইক একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি তোমাদের, যেহেতু স্টুডেন্ট নিয়ে আমাদের আলোচনা, তাহলে স্টুডেন্টদেরকে নিয়েই আমি এক্সাম্পলটা দিচ্ছি। তোমরা প্রত্যেকেই স্কুলে পড়ো, আমিও পড়েছি, এখন পড়াই। এক একটা স্কুলে ছাত্র সংখ্যা আলাদা। আমি ধরে নিলাম একটা স্কুলে মিনিমাম 500 স্টুডেন্ট আছে, এর থেকে তার কম সাধারণত থাকে না। আমাদের সিস্টেম কি, ওই যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে পড়ানোর সুবিধার জন্য আমরা ক্লাসে ডিভাইড করে দিয়েছি, 5, 6, 7, 8, 9, 10। জাস্ট ইমাজিন, একবার ভাবো, কোনো ক্লাস নেই, 5, 6, 7, 8, 9, 10 বলে কিচ্ছু নেই। 500টা স্টুডেন্ট আসলো,
যার যেখানে মনে হলো সেখানে গিয়ে বসে গেল। দেখা গেল একটা ঘরে 5-এর 6-এর 7-এর 8-এর সব পাড়া স্টুডেন্ট বসে আছে। অ্যাজ এ টিচার আমি যখন যাব প্রত্যেকের লেভেল কি সেম? বোঝার ক্ষমতা কি সেম? তাহলে ওদেরকে পড়ানোর সুবিধার জন্য কি করা হলো? অ্যাকর্ডিং টু দেয়ার লেভেল আমরা তাদেরকে ভাগ করে দিলাম ক্লাস ওয়াইজ। তো সিস্টেমটা একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে দিলাম যে হ্যাঁ, এই প্রথমে ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, যতক্ষণ না ওই লেভেল অ্যাকোয়ার করছে পরের লেভেলে যেতে পারছে না। এবার ইজিলি পড়ানো হচ্ছে। আবার জাস্ট ক্লাসে ভাগ করে দিলাম। ক্লাস 10 পড়াচ্ছি তো ক্লাস 10-এর কথা। সাপোজ ক্লাস 10 দিনে একটা পিরিয়ড, কোনো নির্দিষ্ট সিস্টেম নেই। যখন যার ইচ্ছা হলো, আজকে দেখালো হঠাৎ করে ফিজিক্যাল সায়েন্স চলে গেল, সেকেন্ড পিরিয়ড হঠাৎ করে বাংলা চলে গেল, তারপর হঠাৎ করে ইংলিশ চলে গেল। এবার যদি এরকম র্যান্ডম একটা প্রসেস চলে যখন তখন হঠাৎ করে যে কেউ ক্লাসে ঢুকে যাচ্ছে, তাহলে এটা কি ছাত্রদের জন্য সুবিধা হবে? তারা তো কোনো মানসিক প্রস্তুতি নিতে পারছে না যে এখন আমার ক্লাসে কোন স্যার আসবে বা আমাকে কোন সাবজেক্ট পড়তে হবে। এটাও আমরা এই সমস্যার সমাধানের জন্য আমরা কি করব? ক্লাস রুটিন, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, পিরিয়ড নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, সেই রুটিন তোমাদের কাছে আমার কাছে। তাহলে একটা সিস্টেমেটিক ওয়েতে গোটা প্রক্রিয়াটা আমাদের সম্পন্ন হচ্ছে। তো এই যে ছাত্রদেরকে পড়ানোর সুবিধার জন্য এই যে আমরা গোটা সিস্টেম অ্যাডাপ্ট করলাম, একই রকমভাবে এই যে বিভিন্ন মৌলগুলো, এদের ধর্ম খুব সহজ সরলভাবে মনে রাখার জন্য এদেরও কোনো শ্রেণী বিভাগ হলে খুব, এই শ্রেণী বিভাগ করার সর্বপ্রথম চেষ্টা করেন বিজ্ঞানী ল্যাভোসিয়ার। বিজ্ঞানী ল্যাভোসিয়ার সর্বপ্রথম কি করলেন? এই মৌলগুলোকে দুটো ভাগে ভাগ করলেন। সমস্ত মৌল যতগুলো জানছে দুটো ভাগে ভাগ করলেন। একটা ধাতু পড়েছো তোমরা, ধাতব বলে ধর্ম পড়েছো, সাধারণ অবস্থায় কঠিন, গলনাঙ্ক উচ্চ, স্ফুটনাঙ্ক উচ্চ, আঘাত করলে শক্ত হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ধাতব মৌলের মধ্যে আমি তরল জানি, অনেকের গলনাঙ্ক কম যায়, আবার অধাতব মৌল গ্যাসীয়, তাই না, গলনাঙ্ক কম, ইত্যাদি। কিন্তু দেখা গেল ধাতব মৌলের মধ্যে এত রকম ধাতব মৌল আছে যাদের ধর্ম একটার সঙ্গে আরেকটা ধর্মের কোনো মিল নেই, বিশাল পার্থক্য হয়ে গেছে। তাহলে তখন এর থেকে আর উন্নত কোন শ্রেণী বিভাগের প্রক্রিয়া সম্পর্কে ভাবা, ওটা থাকবে, আর উন্নত শ্রেণী বিভাগের প্রক্রিয়া সম্পর্কে ভাবা। তো তার মধ্যে প্রথম আসলেন হচ্ছে বিজ্ঞানী ডোবার্নিয়ার। এই বিজ্ঞানী ডোবার্নিয়ার কি বললেন? একটা সূত্র দিলেন, যেটাকে আমরা বললাম ত্রয়ী সূত্র, ল অফ ট্রায়াড। ল অফ ট্রায়াড বা ত্রয়ী সূত্র, এখানে তিনি কি বললেন? এই ল অফ ট্রায়াড বা ত্রয়ী সূত্রে বিজ্ঞানী ডোবার্নিয়ার বললেন রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এরূপ তিনটি মৌলকে তাদের পারমাণবিক গুরুত্বের উপরে ভিত্তি করে পরপর করে যদি সাজানো হয়, তাহলে দ্বিতীয় মৌলটির পারমাণবিক গুরুত্ব প্রথম ও শেষ
পারমাণবিক গুরুত্বে বড়। আমি একটু উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। আমি 3টা মৌল নিলাম, Li লিথিয়াম, Na সোডিয়াম, K পটাশিয়াম। ইন্ট্রোডাক্টরি পর্বে বলেছিলাম প্রত্যেকটা মৌলের চিহ্ন ভালো করে মুখস্থ রাখতে হবে, না হলে আমরা করতে পারবো না, চিহ্নগুলো কাজে লেগে যাবে। কি বলেছিলাম? রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই 3টা মৌলকে আমরা বলি ক্ষারীয় মৌল। কি বলি? ক্ষারীয় মৌল। মানে যে সকল মৌলগুলো জলের সঙ্গে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন। কি বললাম? যে সকল মৌলগুলো জলের সঙ্গে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে তাকে আমরা কি বলবো? ক্ষারীয়। বুঝতে পারলাম কথাটা? যে সকল মৌলগুলো ক্ষার উৎপন্ন করে তাদেরকে আমরা কি বলবো? ক্ষারীয়। আর এরা কি হলো? ক্ষারীয় মৌল। রাসায়নিক ধর্মের সাদৃশ্য কি? 3টাই ক্ষারীয়। তাহলে পরপর করে সাজানো দিয়ে একটা গ্রুপ তৈরি করলাম। পরপর করে সাজালাম মানে ভরের ক্রম অনুসারে, সব থেকে কম একটু বেশি, সব থেকে বেশি। কি বলা হচ্ছে? দ্বিতীয় মৌলটির পারমাণবিক গুরুত্ব প্রথম আর তৃতীয় মৌলের গড়। কত বেরোলো? 23। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব কত হয়? 23। সূত্রটাকে আবার বলছি। বিজ্ঞানী ডোবানিয়ার যে ত্রয়ী সূত্র দিলেন সেখানে তিনি কি বললেন? তিনি বললেন যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এরূপ 3টি মৌলকে পরপর দ্যাট ইজ পারমাণবিক গুরুত্বের উপরে ভিত্তি করে সাজিয়ে একটি গ্রুপ তৈরি করা হলে দ্বিতীয় মৌলটির পারমাণবিক গুরুত্ব প্রথম আর শেষ মৌলের পারমাণবিক গুরুত্বে বড় হবে। তাহলে কত হয়ে গেল? 23 হয়ে গেল। বুঝতে পারলাম কথা? তবে ডোবার্নিয়ারের এই যে ত্রয়ী সূত্র সেটা কিছু হালকা মৌলের জন্য প্রযোজ্য হলেও বাকি যে ভারী মৌল তাদের জন্য আর প্রযোজ্য হচ্ছে না। এই কারণে এই সূত্রটা বাদ হয়ে গেল। তারপরে আসলো টেলুরিকের কুণ্ডলী সূত্র। এই টেলুরিকের কুণ্ডলী সূত্রটা কি? সাপোজ এরকম একটা চোঙ নিলাম, কি বললাম? একটা চোঙ নিলাম। সেই চোঙে আমরা কি করব? বিভিন্ন যে মৌলগুলো তাদেরকে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী স্থাপন করব। কিভাবে? সাপোজ এই বটল জাস্ট লাইক এ সিলিন্ডার, দ্যাট ইজ একটা চোঙ। সাপোজ যার পারমাণবিক গুরুত্ব সব থেকে কম, দ্যাট ইজ হাইড্রোজেন। প্রথমে আমি এই পয়েন্টে স্থাপন করলাম। ঠিক এর পরের যে মৌল তাকে 45 ডিগ্রি কোণে, এখান থেকে 45 ডিগ্রি কোণ করে পরের মৌলটাকে স্থাপন করলাম। সেখান থেকে আবার থার্ড মৌলটাকে আবার 45 ডিগ্রি কোণে স্থাপন করলাম। তাহলে আমি যদি এইভাবে যদি স্থাপন করি
তাহলে কি হবে? আমি এরকম কুণ্ডলী, দ্যাট ইজ স্পাইরাল, রিংয়ের মতো পাবো। মানে এটাকে যদি আমি একটা তার দিয়ে জড়িয়ে দিই, তার দিয়ে যদি পেঁচাই, তাহলে পেঁচানোর পরে একটা কুণ্ডলীর মতো পাবো। সেই কুণ্ডলীতে আমি লক্ষ্য করবো যে একই জায়গায় যে মৌলগুলো আছে, এরা সবকটা কি আছে? একই জায়গায়, মানে একই রকম অবস্থান, একই উল্লম্ব সরল রেখায় যে মৌল, তাদের রাসায়নিক ধর্মে সাদৃশ্য থাকে। লাইক সাপোজ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ক্লিয়ার? এটাও কিছু হালকা মৌলের জন্য প্রযোজ্য হলেও পরবর্তী ভারী মৌলের ক্ষেত্রে আর প্রযোজ্য হয়নি। এটাও কোন সূত্র ছিল? টেলুরকে কুণ্ডলী সূত্র। ল্যাভোসিয়ার গেল, ডোবার্নিয়ার গেল, টেলুরিক গেল। তারপরে নিউল্যান্ডের অষ্টক সূত্র। সেই নিউল্যান্ডের অষ্টক সূত্র কি বলছে? বলছে গানের যে 7টা সুর, দেখো 1 2 3 4 5 6 7, নিয়ের পরে আবার 7। বলছি মৌলগুলোকে যদি তাদের পারমাণবিক গুরুত্বের ক্রম অনুসারে পরপর করে যদি সাজানো হয়, তাহলে যে কোনো প্রথম মৌল থেকে শুরু করে অষ্টম মৌলের ধর্ম একই হবে, ঠিক গানের 7টা সুরের মতো। প্রথম সুর থেকে আমি যদি অষ্টম সুরে আসি, এটা সপ্তম, অষ্টম কোথায়? আবার 7। ক্লিয়ার হলো? কারণ প্রথম আর অষ্টম সুর যেমন একই হয়, তেমনি মৌলগুলোকে যদি পারমাণবিক গুরুত্বের ক্রম অনুসারে সাজাই, তাহলে কি হবে? প্রথম মৌল আর অষ্টম মৌলে ধর্ম এক। ক্লিয়ার হলো কথাটা? এক্সাম্পল, মৌলের চিহ্ন মুখস্থ রাখতেই লাগবে, কোনো গতি নাই। আর 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ রাখতে বলেছিলাম। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। 1 2 3 4 5 6 7। অষ্টম অলরেডি এখানে বলেছি যে লিথিয়াম আর সোডিয়াম হচ্ছে একই ধর্ম বিশিষ্ট মৌল, ক্ষারীয়। আমি যদি বেরিলিয়াম থেকে শুরু করি, তাহলে তারপরে কি আসবে? ম্যাগনেসিয়াম। এদের মধ্যে সাদৃশ্য আছে, এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা। বুঝতে পারলাম কথা? তাহলে এদের ধর্ম সাদৃশ্য দেখা। এই যে নিউল্যান্ডের কথা বললাম, নিউল্যান্ডের অষ্টক সূত্র, এটাও আমাদের কিছু হালকা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হলেও পরবর্তীকালে আর ভারী মৌলের জন্য প্রযোজ্য। এটাও কথা চলে না। ল্যাভোসিয়ার গেল, ডোবার্নিয়ার গেল, টেলুরিক গেল, আর নিউল্যান্ডের অষ্টক সূত্র চলে গেল। এরপরে আরেকজন বিজ্ঞানী এসেছিলেন, লোথার মেয়ার। তিনি কি করলেন? তিনি যেটা করেছিলেন, বিভিন্ন মৌলের পারমাণবিক আয়তন, পারমাণবিক আয়তন, এই পারমাণবিক আয়তনকে পারমাণবিক গুরুত্বের সাপেক্ষে, পারমাণবিক আয়তনকে পারমাণবিক গুরুত্বের সাপেক্ষে নিয়ে একটা লেখচিত্র অঙ্কন করেছিলেন। পারমাণবিক কি বললাম? গুরুত্ব আর পারমাণবিক আয়তনের মধ্যে একটা লেখচিত্র অঙ্কন করেছিলেন।
সেই লেখচিত্র অনেকটা সপ্তশীর্ষ তরঙ্গের মতো তৈরি হয়েছিল। পারমাণবিক আয়তন এবং সেই পাহাড়ের চূড়ার মতো তিনি দেখালেন যে একই রকম অবস্থানে ধরো প্রত্যেকটা চূড়ায় বা চূড়ার থেকে নামার সময় যে মৌলগুলো আছে তাদের রাসায়নিক ধর্মে সাদৃশ্য আছে। এটা করেছিলেন লোথার মেয়ার। লোথার মেয়ার তবুও অনেকটা এগিয়েছিলেন, অনেকটাই সফল হয়েছিলেন, কিন্তু তারপরে শেষ পর্যন্ত আসলেন হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলেভ। ল্যাভসিয়ার গেলেন, ডোবার্নিয়ার গেলেন, টেলোরিক গেলেন, নিউল্যান্ড গেলেন, লোথার মেয়ার গেলেন, তারপরে আসলেন হচ্ছে মেন্ডেলেভ। উনি শেষ পর্যন্ত পর্যায় সারণী আবিষ্কার করেছেন। তো মেন্ডেলেভের পর্যায় সারণী সম্পর্কে আমরা এর পরে ভিডিওতে আলোচনা করব। আজকে এই হিস্টোরিক্যাল যে গল্প সেটা আমাদের এই পর্যন্তই থাকলো। ওকে।